নমস্কার ছাত্রছাত্রীরা, কনসেপ্ট অফ ফিজিক্স ইন বেঙ্গলি চ্যানেলে আরেকবার তোমাদের স্বাগত। তোমাদেরকে থিওরির আমি 3টে ক্লাস পড়িয়েছিলাম এবং তোমাদেরকে কথা দিয়েছিলাম যে চ্যাপ্টার 1-এর এমসিকিউ লাইভ কিছু তোমাদের সামনে আমি সলভ করব। তো আজকের সেশনটা আমি রেখেছি যে লাইভ ইউটিউব সেশন, লাইভ এমসিকিউ সেশনের সলিউশন হিসেবে। চলো আমরা একে একে কিছু এমসিকিউ দেখি এবং সেগুলোকে আমরা আমাদের যেটা আমরা শিখেছি সেই কনসেপ্ট অনুসারে সলভ করি। তো দেখো এখানে আমাদের আজকের প্রথম প্রশ্ন, নিচের কোনটি কোনো আহিত বস্তুকণার আধান হতে পারে না? তাহলে যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে কোন অপশানটি হতে পারে না? তো এখানে কোন থিওরি কাজ করছে? আমরা জানি যে আধান যখন আমরা কোনো বস্তুকে দেব বা কোনো বস্তু থেকে আধান নেব সেটা হচ্ছে কোয়ান্টাইজড। আমরা একটা সূত্র পড়েছিলাম কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এনই, ঠিক আছে? কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এনই। ই কি ছিল? ই ছিল ইলেকট্রনিক চার্জ, ই ছিল 1.6 ইন্টু 10⁻19 কুলম। আর এন কি হতে হতো? এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, যেটাকে আমাদের সব সময় হতে হতো পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে আমাদের চেক করতে হবে যে এন পূর্ণ সংখ্যা হচ্ছে কিনা, ঠিক আছে? আমরা এখান থেকে চেক করব কোন অপশানগুলোতে এন পূর্ণ সংখ্যা হচ্ছে এবং কোনগুলোতে পূর্ণ সংখ্যা হচ্ছে না। এখানে ভালো করে খেয়াল করে দেখো কি বলা হয়েছে, কোনটি হতে পারে না, হতে পারে নয়, কোনটি হতে পারে না। তার মানে এই যে 4টি অপশান আছে, 4টি অপশানের ক্ষেত্রেই আমাদের এন বের করতে হবে। এন যে ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হবে না, এন যে ক্ষেত্রে ফ্র্যাকশন হবে, সেটি হবে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার, ঠিক আছে? এবার এখানে যদি তোমরা অপশানগুলোকে একটু খেয়াল করো, দেখো এটা এসআই ইউনিট দেওয়া আছে কুলম, কিন্তু বাকি 3টে দেখো বি থেকে সি এগুলো দেওয়া আছে সিজিএসে। তাহলে ইলেকট্রনের চার্জটা এই বি সি বা ডি এর ক্ষেত্রে যখন আমরা এন ক্যালকুলেশন করব তখন ইলেকট্রনের চার্জটা আমাদের বসাতে হবে সিজিএসে। সিজিএসে ইলেকট্রনের চার্জ কত? সিজিএসে ইলেকট্রনের চার্জ হচ্ছে 4.8 ইন্টু 10⁻−10, 4.8 ইন্টু 10⁻−10 ইএসইউ, ঠিক আছে? এটা হচ্ছে সিজিএসএ ভ্যালু, মানে অপশান বি সি ডি এর ক্ষেত্রে এই ভ্যালু আমরা বের করব। অপশান এ এর ক্ষেত্রে আমরা 1.6 10⁻−19 ধরে আমরা বের করব যে নাম্বার অফ ইলেকট্রন। চলো আমরা আরেকবার অঙ্কটা কষি এখানে। তো দেখো অপশান এ এর ক্ষেত্রে এন ইকুয়ালস টু কি হবে? এন ইকুয়ালস টু হবে কিউ বাই ই, ঠিক আছে? কিউ এর ভ্যালু কত? 3.2 ইন্টু 10⁻−19, ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻−19, অ্যান্সার আসছে 2। তাহলে এটা পসিবল, অ্যান্সার এলো আমাদের 2। তাহলে এখানে কি এটা দুটো ইলেকট্রনের চার্জ, তাহলে এটা সম্ভব। তাহলে এই অপশানটি কিন্তু আমাদের অ্যান্সার হতে পারে না। আমরা এবার এটা করে দেখি, এখানে এন কত? এন ইকুয়ালস টু কি? কিউ বাই ই। কিউ কত? 4.8 ইন্টু 10⁻10, তাকে আমরা ভাগ করব ইলেকট্রনের চার্জ দিয়ে, কিন্তু মনে রাখবে ইলেকট্রনের চার্জটা আমরা কিসে নেব? সিজিএসে নেব। তাহলে 4.8 ইন্টু 10⁻10, ঠিক আছে? তাহলে তোমরা দেখো 4.8 কেটে গেল, 10 কত থাকলো? 10 + 10 10⁻20, তাহলে এটাও পসিবল। অপশান বিও কোনো চার্জ কাউকে দেওয়া সম্ভব। এবার অপশান সি যদি আমরা দেখি, অপশান সি এর ক্ষেত্রে এন ইকুয়ালস টু কিউ কি হচ্ছে? 4.8 ইন্টু 10⁻10 বাই ইলেকট্রনের চার্জ 4.8 ইন্টু 10⁻10, 4.8 বাই 10⁻10 একই, তাহলে কি হয়ে যাচ্ছে? 1। তাহলে এটাও পসিবল। তাহলে দেখো অপশান এ পসিবল নয়, অপশান বি পসিবল নয়, অপশান সি পসিবল নয়, তাহলে অবশ্যই আমি ডিটা না কষেও অ্যান্সার দিতে পারি যে অ্যান্সার হবে এক্ষেত্রে ডি, কোনটা পসিবল নয়, ঠিক আছে? এমসিকিউ এর ক্ষেত্রে সবগুলোই যে কষতে হবে এমন নয়, কিন্তু 3টে যেহেতু বাতিল হয়েছে শেষেরটা সম্ভব নয়। তবুও যদি এটা আমরা কষতাম, যদি কষি, তাহলে এন ইকুয়ালস টু কত হবে? 6.4 ইন্টু 10⁻10 বাই ইলেকট্রনিক চার্জ 4.8 ইন্টু 10⁻10, ঠিক আছে? 10⁻10 তো কেটে গেল, 64 বাই 48 কাটাকাটি করলে কত হয়? এটা 4/3 হয়, এটা হয় 4/3। তাহলে এটা হলো ফ্র্যাকশন। আমরা জানি যে ইলেকট্রনের চার্জ গোটায় গোটায় দিতে হয়, আধানের কোয়ান্টাইজেশন সেটা আমাদের বলছে। তাহলে কোনটা পসিবল নয়? অপশান বি হচ্ছে পসিবল নয়। এই চার্জটা কাউকে দিতে গেলে
4-এর 3 ইলেকট্রন দিতে হবে। তোমরাই বলো, সেটা তো পসিবল নয়। সুতরাং কারেক্ট অ্যান্সার হলো আমাদের এখানে অপশান ডি। আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো প্রবলেম তোমাদের থাকে, তাহলে তোমরা কিন্তু কমেন্টে লিখে জানাবে আমাকে। এরপর আমরা যাব আমাদের নেক্সট স্লাইডে। দেখো কি বলা হয়েছে এখানে, যে একটি দণ্ড এ কে সামান্য ধনাত্মক তড়িতে আহিত করে একটি হালকা সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো। অপর একটি দণ্ড বি কে খুব দ্রুত এর কাছে আনলে দেখা গেল এ দণ্ডটি বি দণ্ড দ্বারা আকৃষ্ট হচ্ছে। তাহলে বি দণ্ডটি কি, তাহলে কি আছে, আমরা যদি এর একটা ছবি আঁকি, আমরা ছবি কেমন হবে, একটা এরকম এ দণ্ড রয়েছে, তার খুব কাছে আর একটা বি দণ্ডকে খুব দ্রুত আমরা নিয়ে এসেছি। ঠিক আছে, এদের মধ্যে কি হয়েছে, অ্যাট্রাকশন হয়েছে। তাহলে খুব দ্রুত বি দণ্ডকে এর কাছে নিয়ে এসেছি এবং অ্যাট্রাকশন হয়েছে। এখানে পসিবিলিটিগুলো কি বলছে দেখো, বলছে এর চার্জটা প্রথমেই কি ছিল, এর চার্জটা ছিল খুব সামান্য ধনাত্মক চার্জ, খুব অল্প এতে ধনাত্মক চার্জ আছে। ঠিক আছে, বি কে কাছে নিয়ে এসেছি। যদি বি এর আধান ঋণাত্মক হয়, প্রথম অপশনে বলছে বি এর আধান কি, বি এর আধান ঋণাত্মক, হ্যাঁ বি এর আধান যদি ঋণাত্মক হয় তাহলে আকর্ষণ হবে। তাহলে এই অপশনটি কারেক্ট। ঠিক আছে, এর অপশনটি তাহলে কারেক্ট। বি ঋণাত্মক হলে আমরা জানি বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। অপশন বি বলেছে বি যদি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়, দেখো বি ধনাত্মক হলে ধনাত্মক ধনাত্মক বিকর্ষণ হয়, কিন্তু আবেশে তোমরা খেয়াল করে দেখো, আমাদের সম্ভবত সেকেন্ড ক্লাসে আমরা বলেছিলাম যদি এর ধনাত্মক আধান খুব বেশি হয়, খুব বেশি, কারণ এখানে ধনাত্মক আধানটা বলেছে কম, এখানে ধনাত্মক আধান খুব বেশি হলে কি হবে, এখানে আবেশ ঘটে যাবে, নিকট প্রান্তে ঋণাত্মক, দূর প্রান্তে ধনাত্মক, তখন আকর্ষণ করবে। আমি ওখানে বলেছিলাম যে সম আধানের মধ্যেও স্পেশাল কন্ডিশনে আকর্ষণ কিন্তু সম্ভব। সুতরাং অপশান বিও কিন্তু কারেক্ট হতে পারে। অপশান সি, অপশান সি বলা আছে নিস্তড়িত। এখন বিতে যদি কোনো চার্জ না থাকে, বিতে চার্জ না থাকলে সে কি একে আকর্ষণ করতে পারবে, বিকে চার্জ না থাকলেও সে একে আকর্ষণ করতে পারবে কিভাবে, এতে আবেশ ঘটে যাবে। এখানে ধনাত্মক আধান আছে, তাহলে এখানে নেগেটিভ আধান আবিষ্ট হবে, এখানে ধনাত্মক আধান আবিষ্ট হবে, আকর্ষণ হবে। তাহলে অপশান সিও কারেক্ট হতে পারে। তাহলে এখানে আমরা কোনটা অ্যান্সার দেব, সবকটি, কারণ অপশান এ, অপশান বি, অপশান সি তিনটেই কিন্তু কারেক্ট হতে পারে। সেজন্য এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি, সবকটি। চলো আমরা যাই এবার আমাদের নেক্সট স্লাইড। আচ্ছা, এটা দেখো পুরোপুরি থিওরির ওপরেই আছে। ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষার দ্বারা কি প্রমাণিত হয়, তোমাদের পড়িয়েছিলাম পরিবাহীতে আধান বন্টন। ফ্যারাডের প্রজাপতি জাল দ্বারা কি প্রমাণিত হয়, আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, ইলেকট্রন ও প্রোটনের আধান সমান কিন্তু বিপরীত, ঘর্ষণের ফলে দুটি বস্তুতে সমান ও বিপরীত আধানের সৃষ্টি হয়, আবেশের ফলে সমান ও বিপরীত আধানের সৃষ্টি হয়। তোমরা বলো কোনটা এখানে হবে, আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এই প্রমাণটা হবে, এটা প্রমাণিত হয়, আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে। প্রজাপতি ধরার জালকে যখন উল্টেও দিচ্ছিলাম, আধান কোথায় চলে আসছিল, বাইরে। তাহলে এই ধর্মটা, এটা কেন হয়, সম আধানের মধ্যে বিকর্ষণের জন্য হয়। আধানগুলো কি পরস্পর থেকে সবচেয়ে বেশি দূরত্বে থাকতে চায়, ওই জন্য সারফেসে চলে আসে। তাহলে ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষার দ্বারা অপশান এ, আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এটা আমরা বলতে পারি। এরপর দেখো, এটাও একটা থিওরি বেসড কোশ্চেন। কোনো পরিবাহী বস্তুকে তড়িতাহিত করলে দেখা যায় ওই তড়িৎ বস্তুর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এর কারণ কি? আধান বস্তুর বাইরের পৃষ্ঠে কেন আসে? অপশান এ, বিপরীতধর্মী আধানের পারস্পরিক আকর্ষণ বল, বাইরে আসবে, আকর্ষণ বল তো হতেই পারে না। সমধর্মী আধানের পারস্পরিক বিকর্ষণ বল, একদম এটাই হবে। সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে বলে সবচেয়ে দূরে দূরে চলে যায়, সেই জন্যই বাইরের সারফেসে চলে আসে। তবু দুটো অপশান বাকি আমরা পড়ে নিই। আহিতকরণের জন্য দায়ী ইলেকট্রন পরমাণুর বহিস্থ কক্ষপথে থাকে, এসব কোনো প্রয়োজন নেই, কোনোটিই নয়, সেটাও নয়। তাহলে এখানে কি হবে, কোনো পরিবাহীতে যদি আধান দিই, প্লাস চার্জ কি হয়, বিকর্ষণ হয়, প্লাস চার্জগুলোর মধ্যে বিকর্ষণ হয়, তারা কোথায় চলে আসে, ওই জন্যে বাইরে চলে আসে বিকর্ষণের ফলে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি, কারেক্ট অ্যান্সার হলো অপশান বি। ঠিক আছে, চলো এরপর আমরা যাই আমাদের নেক্সট স্লাইডে। এখানে কি বলেছে,
এখানে বলেছে ঠিক সমান ভরের দুটি অনুরূপ ধাতুর গোলক নেওয়া হয়েছে, ঠিক আছে। সমান ভরের দুটো অনুরূপ ধাতুর গোলক নাম দেওয়া হয়েছে এ এবং বি। এ কে ধনাত্মক আধান দেওয়া হয়েছে আর বি কে সমান ঋণাত্মক আধান দেওয়া হয়েছে। আহিত করার পর তাদের ভর যদি এম এ এবং এম বি হয় তাহলে তাদের মধ্যে কি রিলেশন, তাহলে এখানে আমাদের কি আছে, দুটো ধাতব গোলক আছে, দুটো ধাতব গোলক। একটা গোলকের নাম দেওয়া হয়েছে এ, আর একটা গোলক তার নাম দেওয়া হয়েছে বি। এ কে দেওয়া হয়েছে ধনাত্মক আধান, তাহলে এ কে ধনাত্মক আধান দিয়েছি যতটা, বি কেও সমান পরিমাণ ঋণাত্মক আধান দিয়েছি। তার মানে কি এ থেকে বিতে কিছু ইলেকট্রন গেছে, এ থেকে বিতে কিছু ইলেকট্রনের মুভমেন্ট হয়েছে। তাহলে এ থেকে যদি ইতে ইলেকট্রন চলে যায় তাহলে এম এ এর ভরটা কমে যাবে, এম বি বি এর ভর বাড়বে, তাহলে এ এর ভর হবে লেস দেন এম বি, এম এ লেস দেন এম বি। এ বস্তুর ভর বি বস্তুর থেকে কম। আমরা দেখি কোন অপশানে আছে, দেখো এখানে অপশান সিতে রয়েছে, এ বস্তুর ভর বি বস্তুর থেকে কম। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হলো, কারেক্ট অ্যান্সার হলো অপশান সি। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের এটা। এরপর আমরা যাই নেক্সট স্লাইডে। এখানেও দেখো একটা বুদ্ধির প্রশ্ন করা আছে, বলা আছে দুটি অনাহিত সাবান বুদবুদ, অনাহিত মানে যার মধ্যে কোনো আধান নেই, দুটি অনাহিত সাবান বুদবুদ এ ও বি কে এমনভাবে সংযুক্ত করা হলো যে এ ধনাত্মক আধান এবং বি সমপরিমাণ ঋণাত্মক আধান লাভ করে। এমনভাবে আহিত করেছে, এ একটা সাবান বুদবুদ সেটা ধনাত্মক আধান পেয়েছে, বি একটা সাবান বুদবুদ সেটা ঋণাত্মক আধান পেয়েছে। এখন চারটে অপশান আমাদের সামনে আছে, উভয় বুদবুদি সম্প্রসারিত হবে, উভয় বুদবুদি সংকুচিত হবে, এ সম্প্রসারিত বি সংকুচিত হবে, এ এবং বি সম্প্রসারিত হবে। একটা আমরা ছবি আঁকি, প্রশ্নটা জটিল কিছু নয়। একটা সাবানের বুদবুদ সেটা ছিল এ, আর একটা সাবানের বুদবুদ সেটা ছিল বি, ঠিক আছে। তো এ কে দেওয়া হয়েছে কি ধনাত্মক আধান, তাহলে এ কে যদি ধনাত্মক আধান দিই কি হবে, ধনাত্মক আধানগুলোর মধ্যে হয় বিকর্ষণ, তাহলে প্লাস প্লাস যদি বিকর্ষণ হয় এ গোলকটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, বিও তাই হবে। বি গোলকটিকে দিয়েছে ঋণাত্মক আধান, এখন মাইনাস আর মাইনাস আধানের মধ্যে নেগেটিভ নেগেটিভ আধানের মধ্যে কি হয়, বিকর্ষণ হয়, তাহলে বিটাও বড় হয়ে যাবে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, এ এবং বি উভয় গোলকই কি হবে, আকারে বেড়ে যাবে, বা উভয় গোলকই কি হবে, সম্প্রসারিত হবে। সেটা কোথায় আছে, সেটা রয়েছে অপশান এ তে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো অপশান এ। এবার যাই আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, একটা অঙ্ক দিয়েছে, কোনো আহিত পরিবাহীর আধান 14.4 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে পরিবাহীতে 9টি ইলেকট্রনের আধিক্য আছে, 9টি ইলেকট্রনের ঘাটতি আছে, 27টি ইলেকট্রনের আধিক্য আছে, 27টি ইলেকট্রনের ঘাটতি আছে, ঠিক আছে। দেখো এর চার্জ হচ্ছে পজিটিভ, একটা বস্তুর চার্জ যদি পজিটিভ হয় তাহলে কি হবে, সেখানে ইলেকট্রন বেশি আছে না কম আছে, ইলেকট্রন যদি বেশি থাকতো সে তো নেগেটিভ হতো, ইলেকট্রন নিশ্চয়ই কি রয়েছে, ইলেকট্রন ঘাটতি আছে বা ইলেকট্রন কম আছে। তাহলে প্রথমেই এই দুটো অ্যান্সার কিন্তু আমরা কেটে দিলাম, এগুলো হতেই পারে না। এই দুটো অপশানে আধিক্য আছে লেখা আছে, আমরা হিসেব করার আগেই আমরা দেখেই বুঝতে পারছি যে এই দুটো অপশান ভুল, ঠিক আছে। এবার কেউ যদি ক্যালকুলেশন নাও করতে পারে, এই দুটোর মধ্যে অনেক সময় একটা অ্যান্সার দিয়ে আসে ছেলেরা পরীক্ষার হলে, এটাকে আমরা বলি ইন্টেলিজেন্স গেস, ঠিক আছে। আমরা গেস এখানে করব না। এখানে কোন নীতি কাজ করছে, এখানে আধানের কোয়ান্টায়ন কিউ ইকুয়ালস টু এনই, এই ফর্মুলাটা এখানে কাজ করছে, ঠিক আছে। তাহলে এখানে এন ইকুয়ালস টু কি হবে, এন ইকুয়ালস টু আমরা জানি কিউ বাই ই, কিউ আমাদের বলে দিয়েছে 14.4 ইন্টু 10⁻⁻19। ইলেকট্রনিক চার্জ আমাদের মেমোরাইজ করে নিতে হবে, ইলেকট্রনিক চার্জ কত হয় 1.6 ইন্টু 10⁻⁻19, 10⁻⁻19 টার্মটা কেটে গেল। 144কে 16 দিয়ে আমরা ভাগ করছি, দশমিকতে উঠে যাবে, 144কে 16 দিয়ে ভাগ করলে হয় 9। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, 9টি ইলেকট্রনের ঘাটতি আছে। খুব সহজ হিসেব, এবং তোমরা দেখতে পাচ্ছ আধানের কোয়ান্টায়ন, আধানের কোয়ান্টায়ন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে তোমাদের এখানে। এবার যাই আমরা আমাদের নেক্সট কোশ্চেনে। দেখো কি বলেছে এখানে, কোনো বস্তুতে 80 মাইক্রোকুলম
আমরা বুঝে নেব মাইক্রোটা কি হয়। 10⁻⁻6 কে বলে মাইক্রো। কোনো বস্তুতে 80 মিউসি মানে মাইক্রোকুলম আধান আছে, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা। তাহলে এখানেও কোন ইলেকট্রনের সংখ্যা যেখানে যেখানেই বের করতে বলবে আমাদের কি করতে হবে, আধানের কোয়ান্টায়ন n ইকুয়ালস টু কি হয়, Q/E হয়, n ইকুয়ালস টু, ঠিক আছে। এখানে Q কত বলেছে, এখানে Q বলা আছে 80 মাইক্রোকুলম, তাহলে 80 ইন্টু 10⁻⁻6, মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6, তাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করতে হবে। ইলেকট্রনের চার্জ কত হয় 1.6 ইন্টু 10⁻⁻19, 1.6 ইন্টু 10⁻⁻19, ঠিক আছে। তাহলে দেখো 19টা ওপরে উঠে যাবে, ঠিক আছে, প্লাস 19 হয়ে যাবে। এখন 80কে যদি 1.6 দিয়ে ভাগ করি, 80কে 1.6 দিয়ে ভাগ করলে হয় 50 ইন্টু 10⁻13, -6 প্লাস 19 10⁻13, 50 ইন্টু 10⁻13, তাকে আমরা আরো কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি 5 ইন্টু 10⁻14, এটা থেকে 10 আলাদা করে এর সঙ্গে গুণ করে দিলাম, 5 ইন্টু 10⁻14। কোন অপশানে এটি রয়েছে, অপশান সি। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো কি অপশান সি। তাহলে এখানে দেখতে পেলাম কি আধানের কোয়ান্টাইজেশন, সেটাই কিন্তু এখানে আমাদের কাজে লাগলো। এরপর আমরা যাব নেক্সট স্লাইডে। দেখো এটি অঙ্ক দেয়া আছে, একটি ফাঁপা পরিবাহী গোলকের ব্যাসার্ধ 2 সেমি, তাকে 62.8 একক তড়িতাধান দেয়া হলে গোলকটির ভিতরে এবং বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কি হবে। তাহলে আমাদের অঙ্কটা যেটা দেওয়া রয়েছে, একটা পরিবাহী গোলক দেয়া আছে, পরিবাহী গোলক, ব্যাসার্ধ কত বলা আছে 2 সেন্টিমিটার, ঠিক আছে। আমরা জানি পরিবাহীর ভিতরে কোনো আধান থাকে না, আধান থাকে পরিবাহীর কি বাইরের পৃষ্ঠে, ঠিক আছে। তাহলে সিগমা ইনসাইড আর সিগমা আউটসাইড। এখন সিগমা ইনসাইড কত হবে, সিগমার ফর্মুলা কি, সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব, এর ফর্মুলা হচ্ছে কি Q/A, ঠিক আছে। তাহলে সিগমা ভিতরে, সিগমা ভিতরে তো কোনো চার্জ থাকে না, আমরা জানি পরিবাহী গোলকের ভিতরে কোনো চার্জ থাকে না, তাহলে ভিতরে কিউ এর ভ্যালু কত 0, তাহলে 0/A। তাহলে সিগমা ইনসাইডে সিগমা, কোনো পরিবাহী গোলকের ভিতরে আধানের তলমাত্রিক ঘনত্ব সেটা কত হয়, সেটা হয় 0। তাহলে কেউ যদি এর অনুপাত করি যে সিগমা ইনসাইড বাই সিগমা আউটসাইড, এখন আউটসাইডে সিগমার ভ্যালু বের করার আমাদের প্রয়োজন কি, কোনো প্রয়োজনই নেই। সিগমা ইনসাইডে যেহেতু 0, তাহলে 0 বাই কোনো নাম্বার সেটা কি হয় 0 হয়। তাহলে এই রেশিওটা কত হবে, এই রেশিওটা হবে 0, অপশান এ। খুব বুদ্ধির প্রশ্ন কিন্তু এটা, যদি তোমরা সিগমা আউটসাইডের ক্যালকুলেশন করতে যাও ওদের ট্র্যাপে পড়ে যাবে, এটা কিন্তু ওরা একটা ট্র্যাপের মতো করেছে। এখানে সিগমা আউটসাইড সেটা কিন্তু বের করার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। তো চলো এবার আমরা যাই আমাদের নেক্সট প্রবলেমে, নিউমেরিক্যালে। তো এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 27টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। তাহলে 27টা ছোট ছোট জলবিন্দু আছে, কি আমাদের অঙ্কটা আছে, আমরা এখানে একটুখানি আঁকি ছোট ছোট করে, এরকম ছোট্ট 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 কি আছে জলবিন্দু আছে, কতগুলো এরকম আছে 27টা ছোট ছোট জলবিন্দু, তারা যুক্ত হয়েছে এবং এদের আর গুলো কত বলেছে, এদের আর বলা আছে 3 মিলিমিটার করে। এরা সবাই যুক্ত হয়ে একটা বড় জলবিন্দু তৈরি করেছে। তাহলে 27টা এরকম ছোট্ট ছোট্ট জলবিন্দু যুক্ত হয়ে একটা বড় জলবিন্দু গঠন করেছে। ছোট জলবিন্দু এবং বড় জলবিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব তাদের সিগমা চেয়েছে, ঠিক আছে। দেখো এই ধরনের অঙ্ক তোমরা মাধ্যমিকে ছোট গোলক বলিয়ে বড় গোলক সেখানে তোমরা করেছো। তোমরা কি দেখবে, বড় গোলকের আয়তন কি হবে, ছোট গোলকগুলোর মোট আয়তনের সমান। তাহলে বড় গোলকের আয়তন সমান ছোট গোলকগুলির মোট আয়তন। তাহলে বড় গোলকের আয়তন সমান ছোট গোলকগুলোর মোট আয়তন। তাহলে এখানে আমি কষি
বড় গোলকের আয়তন কত? 4/3 পাই ক্যাপিটাল আর এর কিউব। বড় গোলকের ব্যাসার্ধকে ধরলাম ক্যাপিটাল আর, ছোট গোলকের ব্যাসার্ধকে ধরলাম স্মল আর। 27টা আছে, তাহলে 27 ইন্টু 4/3 পাই স্মল আর এর কিউব। তাহলে কি হলো? 4/3 পাই ক্যাপিটাল আর এর কিউব ইকুয়ালস টু 27 ইন্টু 4/3 পাই স্মল আর এর কিউব। তাহলে দেখো দুদিকে 4/3 পাই কেটে গেল, ঠিক আছে। এখন ক্যাপিটাল আর এর কিউব ইকুয়ালস টু 27 ইন্টু স্মল আর কত? আচ্ছা, 27 ইন্টু স্মল আর কত বলা আছে? স্মল আর বলা আছে 3 মিলিমিটার, তাহলে 3 এর কিউব। তাহলে আর হবে কি? এদের কিউব রুট হবে। 27-এর যদি কিউব রুট করি বেরোবে 3, 3 কিউবের কিউব রুট আরেকটা 3, তাহলে আর বেরোচ্ছে কত? 9 মিলিমিটার। তাহলে বড় যে গোলকটা হবে, বড় গোলকের রেডিয়াস হবে 9 মিলিমিটার, ঠিক আছে। এখন বড় গোলকের চার্জ কত হবে? বড় গোলকের যদি আমরা চার্জ বের করি, ছোট গোলকের চার্জগুলোর সমষ্টি, তাহলে বড় গোলকের চার্জ হবে 27 ইন্টু স্মল কিউ, ঠিক আছে। ছোট গোলকের বড় গোলকের চার্জ হবে ছোট গোলকগুলোর চার্জের 27 গুণ। তাহলে এটা হলো ওদের মধ্যে চার্জের রিলেশন, আর এটা হলো ওদের মধ্যে রেডিয়াসের রিলেশন, ঠিক আছে। এবার যদি আমরা সিগমার রেশিও বের করি, আমরা এই জায়গাটাতে বের করব দুজনের সিগমার রেশিও, সিগমা 1 বাই সিগমা 2। সিগমা 1 ধরলাম ছোট গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব, আর সিগমা 2 ধরলাম বড় গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে ছোট গোলকের তলমাত্রিক ঘনত্ব কত হবে? আধানের তলমাত্রিক ঘনত্বের কি ফর্মুলা? কিউ বাই এ। তাহলে ছোট গোলকের চার্জ হচ্ছে স্মল কিউ বাই ছোট গোলকের এরিয়া। গোলকের এরিয়ার কি ফর্মুলা? 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই স্মল আর স্কোয়ার ইন্টু বড় গোলকের, দেখো বাই আছে, তাহলে এটা উল্টে করছি আমরা। বড় গোলকের চার্জ কত? 27 কিউ। তাহলে 27 কিউ বড় গোলকের ক্ষেত্রফল আউটার সারফেসের 4 পাই আর স্কোয়ার। দেখো এখানে 4 পাই কাটবে, কিউ এখানে কেটে যাবে, ঠিক আছে। ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার, এদের যদি ভ্যালু বসাই, ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার, এখন এটা তাহলে হবে 1/27। ক্যাপিটাল আর এর ভ্যালু কত? ক্যাপিটাল আর এর ভ্যালু হচ্ছে 9। স্মল আর এর ভ্যালু কত? স্মল আর এর ভ্যালু হচ্ছে 3 তার স্কোয়ার। তাহলে 1/27 ইন্টু 9/3 স্কোয়ার। 9/3 কত হবে? 3 3 9 হয়, তাহলে 3 স্কোয়ার হয়ে যাবে 9, তাহলে ইকুয়ালস টু হবে 9/27। 9/27, 3 9 27, 1-3, তাহলে অ্যান্সার কি হবে? 1:3। খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। তাহলে অপশান বি, এখানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো যদি একটু এটা বড় ক্যালকুলেশন রয়েছে, যদি এটা অসুবিধা হয় তোমরা ভিডিওটা আরেকবার ব্যাকে গিয়ে পরপর তোমরা দেখতে থাকবে, এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর যাব আমরা আমাদের নেক্সট প্রবলেমে। এটা দেখো, এটা তো এমনি থিওরি বেসডই রয়েছে, এখানে আদার্স কিছু প্রবলেম কোনো কিছু নেই। এখানে বলেছে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে নিচের কোনটি করা সম্ভব নয়? কোনটি সম্ভব নয়? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবে। কোনটি সম্ভব নয় বলেছে, সম্ভব বলেনি কিন্তু। আধানের অস্তিত্ব নির্ণয় সম্ভব স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ দিয়ে। বি, আধানের অবস্থান নির্ণয়, আধানের অবস্থান তো এইভাবে নির্ণয় করা যাবে না। আধানের প্রকৃতি নির্ণয়, হ্যাঁ, ধনাত্মক কি ঋণাত্মক বের করা যায়। আধানের মাত্রা নির্ণয়, অর্থাৎ আধান বেশি জোরালো নাকি কম জোরালো, ঠিক আছে, সেটাও বের করা যায়। সুতরাং কোনটি এখানে করা যায় না? আধানের অবস্থান নির্ণয়। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কি? অপশান বি। আমরা যাই এবার নেক্সট কোশ্চেনে। এটিও থিওরি বেসড কোশ্চেন, এরকম পড়লে তো খুবই সোজা এগুলো। কোনটি তড়িৎগ্রস্ততার নিশ্চিততর প্রমাণ? তোমাদের আমরা এটা থিওরিতে পড়িয়েছিলাম প্রথম দিনে। তোমরা বলো কোনটি তড়িৎগ্রস্ততার নিশ্চিত প্রমাণ হবে? আকর্ষণ আমরা জানি বিপরীত আধানের মধ্যে হয়, কিন্তু আকর্ষণ নিস্তড়িতের সঙ্গেও আধানগ্রস্ত বস্তুর হয়। তাহলে আকর্ষণ হলে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না দুটি বস্তুই তড়িৎগ্রস্ত কিনা।
কিন্তু যদি বিকর্ষণ হয়, বিকর্ষণ শুধুমাত্র সম আধানের মধ্যে সম্ভব, তাই বিকর্ষণই হলো তড়িৎগ্রস্ততার নিশ্চিততর প্রমাণ। এখানে অ্যান্সার হলো কি অপশন বি। এবার আমরা যাই আমাদের নেক্সট স্লাইডে। আচ্ছা, এটাও তো দেখেই বোঝা যাচ্ছে কোনো নিউমেরিক্যাল ডেটা নেই, সবই থিওরি বেসড অঙ্ক। তো বজ্রবাহ আমাদের লাস্ট ক্লাসে আমরা করেছি, লাইটনিং কন্ডাক্টর বা লাইটনিং অ্যারেস্টার। বজ্রবাহ বজ্রপাত নিবারণ করতে পারে, তার কারণ মেঘের মধ্যে সৃষ্ট অতিরিক্ত তড়িৎ, সূচিমুখের তড়িৎমোক্ষণ ক্রিয়া, সেই সময় বায়ুর তড়িৎ ধারকত্ব, পৃথিবীর তড়িৎ ধারকত্ব। কারেক্ট অ্যান্সার কি হবে? বজ্রবাহের আগেই আছে আমাদের সূচিমুখ, আমরা সূচিমুখের তড়িৎমোক্ষণ, সূচিমুখের তড়িৎ বার্তা ক্রিয়া, এগুলো আমরা পড়েছি। তাহলে এটা কোন ধর্মের ওপরে কাজ করে? সূচিমুখের তড়িৎমোক্ষণ ক্রিয়া, এই ধর্মের ওপরে বজ্রবাহ কাজ করে। কি হয়? ওখান থেকে মেঘের বিপরীত আধানগ্রস্ত তড়িৎ বার্তা তৈরি হয় তড়িৎমোক্ষণের ফলে, সেটা মেঘে গিয়ে মেঘের কিছু চার্জ কমিয়ে দেয়, ফলে বজ্রপাতের সম্ভাবনা কমে যায়। এবার দেখো, এটিও থিওরি বেসড, মেনলি ফর্মুলাটা জানতে চেয়েছে কোনো আহিত পরিবাহীর এ ক্ষেত্রফলে কিউ আধান বণ্টিত থাকলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হবে। আরে এটা তো থিওরিতে আমি তোমাদের পড়িয়েছি। তাহলে দেখো, এ ক্ষেত্রফলে আছে কত আধান? কিউ। তাহলে একক ক্ষেত্রফলে কত আধান থাকবে? কিউ বাই এ। একক ক্ষেত্রফলে যে আধান থাকে তাকেই আমরা বলি আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে সিগমা ইকুয়ালস টু কি হয়? কিউ বাই এ। ফর্মুলাটা জানতে চেয়েছে। সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ কোথায় আছে? অপশন বি তে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো অপশন বি। এখানে 15 নাম্বার কোশ্চেন, এটাও থিওরি বেসড। কোনো আহিত পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব কোন স্থানে সর্বাধিক? আধানের তলমাত্রিক ঘনত্ব কোথায় সর্বাধিক হয়? আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হয় কি? কিউ বাই এ। গোলকের ক্ষেত্রে হয় কিউ বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে আমরা কি দেখছি? সিগমা প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। তাহলে যেগুলো সুচালো প্রান্ত, ধরো একটা বস্তু রয়েছে এরকম শেপের একটা বস্তু, এখানে আরটা কম, এখানে আরটা কম, এই জায়গার দেখো আরটা বেশি, তাহলে কোথায় হবে? সুচালো মুখে, যেহেতু আর কম সিগমা বেশি হবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? সুচালো প্রান্তে। এটা থিওরিতে আমরা পড়েছি, সূচিমুখের ক্রিয়া যেখানে আমরা পড়েছি সেখানে কিন্তু এই জিনিসটাকে আমরা কিন্তু সেখানে দেখেছিলাম। তাহলে এখানে সবাইকে ক্যালকুলেশন করতে হবে এটা না, তোমরা যদি এখানে থিওরি পড়ো, থিওরি থেকেই কিন্তু এই অ্যান্সারটা দিতে পারবে। এরপর আমাদের নেক্সট কোশ্চেন, এখানে আবার দেখো নিউমেরিক্যাল আছে, আমাদের ক্যালকুলেশন করতে হবে। 1 কুলম্ব আধানের মধ্যে ইলেকট্রনের সংখ্যা। এইটা তোমাদের দেখবে এই অঙ্কটা করে তোমাদের মনে থেকে যাবে রেজাল্টটাও। 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা, তোমরা বলো কোন ফর্মুলা দিয়ে এটা হবে? এটা হবে আধানের কোয়ান্টাইজেশন, কিউ ইকুয়ালস টু এন ই। তাহলে এন ইকুয়ালস টু কি? কিউ বাই ই। কিউ কত বলেছে? 1 কুলম্ব। ইলেকট্রনের চার্জ কত? 1.6 10⁻⁻19। ঠিক আছে, 1.6 × 10⁻19। এবার দেখো, তোমরা বলবে যে স্যার আমাদের তো ক্যালকুলেটর দেবে না, আমরা কিভাবে এগুলো ক্যালকুলেশন করব? আরে ক্যালকুলেশন করা খুব ইজি যদি তোমরা তোমাদের কমন সেন্স ইউজ করো। তুমি দেখো এটাকে যদি আলাদা করে দাও তাহলে কি হবে? 1.6 × 10⁻19, তাই না? 10⁻−19 ওপরে উঠলে হয়ে যাবে কি 10⁻+19। এবার তুমি অপশানগুলোকে দেখো, 10⁻+19 এর কাছাকাছি কেউ নেই, এখানে আছে 10⁻29, তাহলে এটা হতে পারে না। এখানে আছে 10⁻−19, এটাও হতে পারে না। 10⁻11, এটাও হতে পারে না। তাহলে 1/1.6 যে 6.25 হয়, সেটা তোমাদের ক্যালকুলেশন করার প্রয়োজনই হচ্ছে না। তোমরা শুধু 10-এর যে মাত্রাটা রয়েছে, 10-এর পাওয়ারটা আছে, সেটা দেখেই বুঝতে পারছো কারেক্ট অ্যান্সার হবে অপশান বি। এটা তোমরা ক্যালকুলেটারে করে দেখবে, 1/1.6 6.25ই আসবে, 6.25ই সেখানে দেওয়া থাকবে। তাহলে সমস্ত ডেটার জন্য আমাদের ক্যালকুলেটর লাগে না, কিন্তু আমরা এমসিকিউ যখন করি তখন অপশানগুলোকে আমাদের খেয়াল রাখতে হয় যে অপশানগুলোতে কেমন অ্যান্সার দেওয়া আছে। চলো এবার আমরা যাব আমাদের নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে দেখো, এখানে আবার আধানের কোয়ান্টাইজেশন দেওয়া আছে। কোনো নিস্তড়িত ধাতব পাত থেকে 10⁻19টি ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়েছে, তাহলে তার আধান কি হবে? এখন কোনো কিছু থেকে, কোনো বস্তু থেকে যদি ইলেকট্রন সরিয়ে নিই,
তাহলে ঋণাত্মক আধান সরিয়ে নিলাম, সেটা হয়ে যাবে ধনাত্মক। তাহলে বস্তুটা ইলেকট্রন সরিয়ে নেওয়ার পরে ঋণাত্মক হতেই পারে না। তাহলে এই অ্যান্সারটি প্রথমেই আমরা বুঝতে পারলাম যে ভুল। ইলেকট্রন সরিয়ে নিয়েছি অথচ একটা নেগেটিভ চার্জকে অ্যান্সার হিসেবে দেওয়া রয়েছে, তাহলে এটা তো আমাদের ভুল। তাহলে কত আধান এখানে সরিয়েছি? তাহলে এখানে আধানের কোয়ান্টাইজেশন কিউ ইকুয়ালস টু এনই, ঠিক আছে। এন কত? এন হচ্ছে 10⁻19 ইন্টু ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻−19, তাহলে অ্যান্সার হচ্ছে কি 1.6 কুলম। তাহলে 1.6 কুলম পজিটিভ চার্জ ওই বস্তুটিতে থাকবে। কোন অপশানে এটি রয়েছে? এটি রয়েছে অপশান এ তে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো এখানে কি অপশান এ। এরপর আমরা যাব আমাদের নেক্সট এমসিকিউতে। আচ্ছা, ভালো হয়েছে, অনেকগুলো নিউমেরিক্যাল করার পরে আবার একটা সিম্পল থিওরি বেসড এমসিকিউ আমরা পেয়েছি। তড়িতাবেশ, তড়িতাবেশ আমরা কি পড়েছিলাম? একটা আধানগ্রস্ত বস্তুকে নিস্তড়িত বস্তুর যদি কাছে আনি, নিস্তড়িত বস্তুটা সাময়িকভাবে আহিত হয়ে যায়, এটাকে আমরা আবেশ বলতাম। কি বলেছে এখানে আমরা দেখি, তড়িতাবেশ শুধুমাত্র পরিবাহী পদার্থে সৃষ্টি করা যায়, শুধুমাত্র কুপরিবাহী পদার্থে সৃষ্টি করা যায়, শুধুমাত্র অন্তরক পদার্থে সৃষ্টি করা যায়, এবং ডি পরিবাহী এবং অন্তরক উভয় পদার্থেই সৃষ্টি করা যায়। বলো কি হবে? তো তড়িতাবেশ তো পরিবাহীতে তো হতেই পারে। পরিবাহীতে তড়িতাবেশ যদি না হতো, তোমরা ভাবো বজ্রবহের ক্রিয়া কি হতো? বজ্রবহে কি ছিল? মেঘের জন্য তড়িতাবেশ ঘটছিল বজ্রবহে। বজ্রবহ ছিল একটা মেটাল, তাহলে সেখানে তো তড়িতাবেশ ঘটবেই। আর গোটা বই তো এবনাইট কাঁচদণ্ডের আবেশ দিয়ে ভর্তি। তাহলে তোমরা যদি একটু চোখ কান খোলা রাখো, তোমরা সহজেই বুঝতে পারবে জটিল কোনো এক্সপ্লেনেশন ছাড়াই যে পরিবাহী এবং অন্তরক উভয় পদার্থেই কিন্তু তড়িতাবেশ হতে পারে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট এমসিকিউতে। নেক্সট এমসিকিউ কি বলেছে আমরা এখানে দেখি। এখানে বলেছে 5 সেমি বাহু বিশিষ্ট একটা ধাতব ঘনক নেওয়া হয়েছে, যার মধ্যে চার্জ আছে 6 মাইক্রোকুলম। আধানের তলমাত্রিক ঘনত্ব হবে। আচ্ছা, আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্বের কি ফর্মুলা? আধানের তলমাত্রিক ঘনত্বের ফর্মুলা হচ্ছে সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ। সিগমা ইকুয়ালস টু যদি কিউ বাই এ হয়, আমাদের প্রথমে এ আর কিউ সেটা ক্যালকুলেশন করে নিতে হবে। বলেছে 5 সেমি বাহু বিশিষ্ট ঘনক, তাহলে এরকম একটা ঘনক আছে 5 সেমি। ঘনকের একটা সাইডের ক্ষেত্রফল কত হয়? বাহু স্কোয়ার কত হয়? 5 স্কোয়ার, এত সেমি স্কোয়ার। তাহলে টোটাল ক্ষেত্রফল, টোটাল এরিয়া কত হবে? ঘনকের কটা তল রয়েছে? 6টি, তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার। এক একটা তলের ক্ষেত্রফল 5 স্কোয়ার করে, মানে 25। এরকম তল আছে 6টা, তাহলে 6 25 কত হবে? 6 25 হবে 150। এত কি হবে? এত হবে সেমি স্কোয়ার। একে যদি এসআই এ কনভার্ট করি, সিজিএস থেকে এসআই, এখন 1 সেমি মানে কত মিটার? 10⁻²। সেমি স্কোয়ার তার মানে 10⁻² স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে কি 150 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার, ঠিক আছে। 150 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার। বা একে আমরা লিখতে পারি, যদি আমরা লিখি 1.5 ইন্টু 10⁻, দেখো 150কে 1.5 করলাম, তাহলে এটা কি হয়ে যাবে? 10⁻² এত মিটার স্কোয়ার। এটা হলো আমাদের এরিয়া। এবার একে কি করতে হবে? আমাদের চার্জ দিয়ে ভাগ করতে হবে। তার আগে আমরা একটু ইউনিটগুলোকে দেখি। এখানে দেখো মাইক্রোকুলম্বে দুটো কিন্তু অ্যান্সার আছে, মাইক্রোকুলম পার মিটার স্কোয়ার, মাইক্রোকুলম পার মিটার স্কোয়ার, আর দুটো আছে কুলম পার মিটার স্কোয়ার। এরিয়াটা প্রত্যেকটা অপশানে মিটার স্কোয়ার আছে, এরিয়া মিটার স্কোয়ারে কনভার্ট করে নিয়েছি। এখন কিউকে মাইক্রোকুলম্বে রেখে প্রথমে দেখি, প্রথমে কুলম করব না, মাইক্রোকুলম্বেই রাখি, রেখে দেখি যে অপশান এ সি এর মধ্যে কিছু অ্যান্সার আসে কিনা। তাহলে সিগমা ইকুয়ালস টু হলো কি কিউ বাই এ। কিউ হলো কত বলেছে আমাদের? 6 মাইক্রোকুলম, আর এটা কত বলেছে? 1.5 ইন্টু 10⁻² এত মিটার স্কোয়ার। 6/1.5, দেখো 3/1.5 কত হয়? 3/1.5 হয় 2, তাহলে 6/1.5 কত হয়ে যাবে? 4। 10⁻², সেটা যদি ওপরে তুলি হয়ে যাবে কি 10⁻+2।
এত মাইক্রোকুলম পার মিটার স্কোয়ার। এত মাইক্রোকুলম পার মিটার স্কোয়ার কোথায় আছে এই অপশনটা? 4 × 10 স্কোয়ার মাইক্রোকুলম পার মিটার স্কোয়ার, অপশন সি। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো কি? অপশন সি। ঠিক আছে, এবার আমরা যাব আমাদের শেষ এমসিকিউতে আগে আজকের। ঠিক আছে, এটাও মোটামুটি একটু নিউমেরিক্যাল বেসড রয়েছে। বলেছে R1 এবং R2 ব্যাসার্ধের দুটি আহিত ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব একই হলে তাদের মধ্যে আধানের অনুপাত কি হবে? বলেছে কি দুজনের না, দুজনের বলেছে দুজনের সিগমা সেম। তাহলে আমাদের যে কন্ডিশনটা দিয়েছে আধানের তলমাত্রিক ঘনত্ব একই থাকবে, আধানের তলমাত্রিক ঘনত্ব একই, তার মানে কি সিগমা 1 ইকুয়ালস টু সিগমা 2। সিগমা 1 প্রথমটির আধানের তলমাত্রিক ঘনত্ব, সিগমা 2 পরেরটির আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে সিগমা 1 এখানে কি হবে? সিগমা 1 হবে প্রথমটির চার্জ ধরলাম ধরো Q1, তাহলে Q1 বাই তার এরিয়া, গোলকের এরিয়া কত হয়? 4 পাই r স্কোয়ার, তাহলে এখানে হবে 4 পাই r1 স্কোয়ার। সিগমা 2 হচ্ছে দ্বিতীয়টির আধানের তলমাত্রিক ঘনত্ব, তাহলে দ্বিতীয়টির চার্জ কত ধরলাম Q2, তার এরিয়া কত? 4 পাই r2 স্কোয়ার। তাহলে দেখো দুদিকে 4 পাই গুলো কিন্তু কেটে গেল, দুদিকে 4 পাই কেটে গেছে। এখন Q1/Q2 কত হবে এখান থেকে? এখান থেকে যদি আমরা করি Q1/Q2, দেখো Q2টা জাস্ট নিচে নামবে, R1টা উপরে উঠে যাবে, তাহলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার। তাহলে কি হলো? r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার। এখন Q1:Q2 এই রেশিওটা কোথায় আছে? r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো কি? অপশন সি। তাহলে তোমাদের একটু কিন্তু আইডিয়া হলো যে আমাদের এখানে এই প্রথম চ্যাপ্টার থেকে এমসিকিউ কি ধরনের আসে। তোমরা দেখছো যে এখানে টার্গেট করা হয়েছে আধানের কোয়ান্টাইজেশন। আধানের কোয়ান্টাইজেশন থেকে প্রচুর কোশ্চেন আসে এবং তারপরেই আসে আধানের তলমাত্রিক ঘনত্ব এটি থেকে। তাহলে এই যে এমসিকিউগুলো আমরা এখানে বোর্ডে সলভ করলাম, এই এমসিকিউগুলোকে তোমরা একবার নিজেরা বাড়িতে সলভ করো, একবার দেখে বুঝে নাও, তারপর আমার সলিউশন না দেখে নিজে করার চেষ্টা করো। তারপরে তোমাদের যে টেক্সট বই রয়েছে সেখান থেকেও যতটা পারো এমসিকিউ কালেক্ট করে সলিউশন করার চেষ্টা করো। এমসিকিউ এ পারদর্শী হওয়ার মেথডটা কি? প্রথমত হচ্ছে তোমাকে থিওরি খুব ভালো করে বুঝতে হবে। যদি থিওরিতে কোনো জায়গায় তোমার বোঝার অসুবিধা থাকে তাহলে তুমি দেখবে নিউমেরিক্যালে এসে তুমি কিন্তু আটকে যাবে। আর তারপরে আমাদের দরকার হচ্ছে প্রচুর পরিমাণে নিউমেরিক্যালের প্র্যাকটিস। নিউমেরিক্যাল যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার স্পিড বাড়বে, তত তোমার নতুন নতুন টেকনিক মাথায় থাকবে যে কিভাবে আমরা এগুলোকে সলভ করব। তোমাদের যেমন কথা দিয়েছিলাম নিউমেরিক্যালের ক্লাস, তাহলে সেই মতো আজকে হলো। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, রোজ যেটা বলি সেটাই, ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে দাও এবং তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু ভিডিওটা শেয়ার করো যাতে তারাও একটু উপকৃত হয়। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। টাটা।